আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ে বিসিএস প্রস্তুতি সম্পর্কে। আজকের এই টপিকের আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন এমন একজন ইন্ডিভিজুয়াল যিনি আসলে ভেরি রিসেন্টলি বাংলাদেশ সিভিল সার্ভিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি সব সার্ভিসই গুরুত্বপূর্ণ, বাট বিসিএস ফরেন সার্ভিস নিয়ে আলাদা করে অনেক বেশি আলোচনা হয়। তো ফরেন সার্ভিসে রিকমেন্ডেড সৈয়দা নাদিয়া তিন নূর, তাকে নিয়ে আমরা কথা বলবো। নাদিয়া, তোমাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ নাদিয়া। আমরা মূলত যেই টপিকে আলোচনা করব, বর্তমান প্রেক্ষাপটে সিভিল সার্ভিসের প্রিপারেশন। তো তার আগে আজকে যেহেতু আমরা তোমাকে গেস্ট হিসেবে পেয়েছি, তো প্রথমে আসলে জানতে চাই যে তোমার নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, পাশাপাশি রিকমেন্ডেড হওয়ার পর এখন তুমি কি করছো আসলে? আমি পড়াশোনা করেছি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আর বর্তমানে আমি কর্মরত আছি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে। তো রিকমেন্ডেশন তো হয়েছে মোর দ্যান 4 মান্থস অ্যাগো। আমি এখনো বাংলাদেশ ব্যাংকেই আছি ভাইয়া। আচ্ছা, গ্রেট। তো আমরা বলতেই পারি যে হচ্ছে বাংলাদেশের জব সেক্টরের মধ্যে খুব বেশি প্রার্থিত জব এই দুটো তুমি ক্র্যাক করতে পেরেছো। আলহামদুলিল্লাহ এন্ড কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তো এখন আমরা যেই টপিকে আলোচনা করব, আসলে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন তাদের একটা রোড ম্যাপ ক্রিয়েট করেছে, যে আসলে প্রত্যেকটা বিসিএস এক বছরের মধ্যে কন্ডাক্ট করার যে একটা সিনারিও আমরা দেখতে পাচ্ছি। রিসেন্ট কিছু বিসিএস এ তারা সেটা অ্যাপ্লাইও করেছে। তো এই বাস্তবতায় সিভিল সার্ভিসের প্রস্তুতি নিয়ে আসলে তোমার কি মনে হয়? পিএসসি সামনের বিসিএসও নিশ্চয়ই এরকম কিছু করতে যাচ্ছে। পিএসসি এখন যেটা পরিকল্পনায় আছে বা যেটা বাস্তবায়ন করছে সেটা হচ্ছে সার্কুলার থেকে শুরু করে ফাইনাল রিকমেন্ডেশন পর্যন্ত পুরো জিনিসটা এক বছরের মধ্যে সাজিয়ে আনবে। তো আগে আমরা যেটা দেখতাম এইটুকু প্রসেসই মোটামুটি 2.5 থেকে 3 বছর সময় নিত। তো ওই জিনিসটা এখন এক বছরে শেষ হয়ে যাওয়া মানে পুরো জিনিসটাই খুব দ্রুততার সাথে হয়ে যাচ্ছে। যেমন আমরা দেখেছি যে 47তম বিসিএসে প্রিলি আর রিটার্নের মধ্যে অ্যারাউন্ড 2 মান্থসের মতো ডিফারেন্স গ্যাপ ছিল। ইভেন এখন সামনে 50তম বিসিএস লিখিত শুরু হবে, সেটারও প্রিলি পরীক্ষা থেকে রিটার্ন পরীক্ষার শুরু পর্যন্ত 64 দিনের একটা গ্যাপ ছিল, যেটা অন্যান্য আগের বিসিএসগুলোর তুলনায় খুবই কম। তো হ্যাঁ ভাইয়া, মোটামুটি বলা যাচ্ছে পিএসসি তো সামনের দিনগুলোতেও হয়তো এটাই ফলো করবে, এবং যারা বিসিএস অ্যাসপিরেন্ট আছে তাদের অবশ্যই এই জিনিসটা মাথায় রেখেই এই ফিল্ডে আসা উচিত যে সব প্রিপারেশনটা, মেন্টাল এবং স্টাডি প্রিপারেশন সব কিছু মিলিয়ে এই এক বছরের মধ্যে নিজেকে খুবই পাকাপোক্ত করে গড়ে তুলতে হবে। ডেফিনেটলি। তোমার স্টেটমেন্ট ধরি যদি আমরা বলি যে রিসেন্টলি আমরা দেখেছি চেঞ্জটা শুধুমাত্র টাইম ফ্রেমেই পরিবর্তনটা, ব্যাপারটা ঠিক এরকমও না। আসলে তুমি নিশ্চয়ই রিসেন্ট প্রিলিমিনারি কোশ্চেনগুলো দেখেছো, এর পাশাপাশি আর রিটেনের যে প্রশ্নের ধাঁচ, সেটা দেখেও বলা যায় যে সিভিল সার্ভিসে আগে যে ধরনের কোয়েশ্চেন্স হয়েছে, আগে যে ধরনের প্রস্তুতির প্রয়োজন হতো, এখন প্রস্তুতির একটা প্যারাডাইম শিফটের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আমি যদি আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি 43rd বিসিএস থেকে, তো 43rd-এ আমরা মোটামুটি লিখিত পরীক্ষার জন্য 4 মাসেরও বেশি সময় পেয়েছি। তো তখন ব্যাপারটা ছিল একরকম, প্রশ্নের ধরনটাও ছিল ওরকম। তো এখন সময়ও কমেছে, প্রশ্নের ধরনও ডিফারেন্ট হয়ে গেছে। তো এই বাস্তবতায় আমরা একটু জানতে চাই, তুমি যেহেতু রিসেন্ট টাইমসে রিকমেন্ডেড হয়েছো 45 বিসিএস-এ, তোমার প্রস্তুতির ধরনটা আসলে কেমন ছিল? আমাদের ভাইয়া, যেটা আমি দেখেছি আমাদের 45তম লিখিত থেকেই এই প্রশ্ন এবং প্রশ্নের প্যাটার্ন, এটার চেঞ্জটা এসেছে, এবং পুরোপুরি আনপ্রেসিডেন্টেড ওয়েতে। আমরা পরীক্ষার হলে গিয়ে দেখেছি ইংরেজি পরীক্ষায় 2টো রচনা আছে, এবং সবাই আমরা তো লিখিত পরীক্ষায় খুব বেশি সময় পাই না, প্রতি মার্কের জন্য আমরা হচ্ছে কত মিনিট বা কত সেকেন্ড করে পাবো সেটা আমাদের একটা বাজেট করা থাকে। তো ওইটুকু সময়ে কেউই ওইভাবে হচ্ছে প্রশ্নের উপরে কি লেখা থাকে এটা তেমন একটা পড়ে না। এতে করে যেটা হয়েছে, আমাদের 45-এর লিখিততে অনেকে ইংরেজি 2টো এসে থেকে 2টোই যে দিতে হবে এই জিনিসটা মিস করে গেছে, এবং ফলাফল হচ্ছে কি অনেকেই একটা এসে অ্যান্সার করে এসেছে এবং আরেকটা স্কিপ করে গেছে। অ্যাজ এ রেজাল্ট তাদের 25 নাম্বার একেবারেই জলে গেল। তো যেটা হয়েছে, আমাদের 45-এর লিখিত থেকেই মোটামুটি এই জিনিসটা এসেছে যে অন্য ধরনের প্রশ্ন,
আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়গুলি সবগুলোর ক্ষেত্রে এটা হয়েছে, এবং ওই জিনিসটা এখনো কন্টিনিউ হচ্ছে। 45, 46, 47 এগুলোতে হয়েছে, এবং ধারণা করছি 50-এও হয়তো এরকমই হবে। সম্ভাবনা আছে। তো হ্যাঁ, এখন হচ্ছে আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন হচ্ছে, এবং আলহামদুলিল্লাহ আমি ভাইয়া তো জিজ্ঞেস করেছেন যে আমার কেমন প্রস্তুতি ছিল। আমি আলহামদুলিল্লাহ আমার প্রস্তুতিটা আউট অফ দ্য বক্স করেই নিয়েছিলাম। সব কিছুর জন্য আমার নিজের পার্সোনালাইজড বা কাস্টমাইজড কিছু প্রিপারেশন ছিল। সবার যেহেতু ক্যাডার মানে বিসিএস পরীক্ষাটা দিচ্ছে কয়েক লাখ শিক্ষার্থী, রিটেন দিচ্ছে কয়েক হাজার শিক্ষার্থী, কিন্তু তার মধ্যে থেকে ক্যাডার হবে হয়তো অ্যারাউন্ড 500। তো সেই জায়গাটায় নিজেকে সিকিউর করতে হলে, নিজের জন্য একটা পজিশন সিকিউর করতে হলে অবশ্যই আউট অফ দ্য বক্স প্রিপারেশন লাগবেই। ডেফিনেটলি, বিশেষ করে তুমি তো ওই যে 500 বলেছো জেনারেল ক্যাডারগুলোতে, এরকম প্রস্তুতি আসলেই প্রয়োজন আছে। তো আমি তোমার কথা ধরেই যদি একটু বলার চেষ্টা করি, আসলে রিসেন্টলি এই যে চাহিদাটা, বিশেষ করে কম সময়ে প্রস্তুতি নেওয়ার যে একটা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটাকে অ্যাড্রেস করেই উত্তরণ কিন্তু রিসেন্টলি একটা ব্যাচ লঞ্চ করেছে পায়োনিয়ার ব্যাচ, প্রিলি লিখিত কম্বাইন্ড প্রস্তুতির জন্য যে ব্যাচটা। এবং আমি তোমাকে একটু যদি শেয়ার করি যে রিসেন্ট টাইমসে এই ব্যাচটা নিয়ে কিন্তু বেশ একটা সারা জায়গা নিয়ে পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আমরা দেখছি যে এখন কোর্সটা রান করছে অনেক স্টুডেন্ট, তারা সবাই খুবই এক্সাইটেড, এবং ক্লাসগুলো নিয়ে তারা অনেক বিস্তর বিশ্লেষণ করছে, ক্লাসগুলোতে অ্যাটেন্টিভ ওয়েতে পার্টিসিপেট করছে, দে আর ট্রাইং টু রিচ করছে, এবং আমরা ঠিক সেভাবেও আসলে কমিউনিকেট করার চেষ্টা করছি। তো এই বাস্তবতায় সামনে যে প্রিলিমিনারি বা সামনে যে বিসিএসটা আসছে সার্কুলারটা, শীঘ্রই হয়তো আমরা, শীঘ্রই না বেশ কিছুদিনের মধ্যেই, কয়েক মাস পরেই আমরা দেখবো হয়তো সেটা নিয়ে প্রস্তুতির তোড়জোড় শুরু হবে। বাট বাস্তবতাটা যেমন যে আসলে কম সময়ের মধ্যে অনেক কিছু চলে আসছে, তো এই বাস্তবতায় এখনই আসলে আমাদের এইভাবে চিন্তা করতে হবে। তো আমি যদি এই প্রেক্ষাপটে আরেকটু বলি, তুমি উত্তরণে খুব সম্ভবত এখন ইভ্যালুয়েশন ডিপার্টমেন্টেও কাজ করছো। জি। সো তুমি যদি আমাদের একটু এনলাইটেড করো যে রিটেন স্ক্রিপ্ট ইভ্যালুয়েট করার পর স্টুডেন্ট সম্পর্কে অনেক আইডিয়াস পাওয়া যায়, বা অ্যাসপিরেন্টদের সম্পর্কে তাদের প্রস্তুতি ধারণা সম্পর্কেও একটা বড় রিফ্লেকশন পাওয়া যায়। তোমার কি মনে হয়, স্ক্রিপ্টগুলো দেখে কি মনে হচ্ছে? আমি এখন স্ক্রিপ্ট ইভ্যালুয়েশন টিমে আছি, এবং বেশ কিছুদিনই দেখেছি। তো দেখার পর আমি অনেক হ্যাপি যে ছাত্রছাত্রীরা বা অ্যাসপিরেন্টরা এখন সব কিছু সম্পর্কে এত বিস্তর ধারণা রাখছে। মানে আমি কিছু খাতা দেখে অনেক বেশি কি বলবো, ওভারওয়েলমড উইথ জয়, যে আসলেই আমার এক্সপেকটেশন ছাড়িয়েও গেছে কিছু ক্ষেত্রে এক্সপেকটেশন রাখতে পেরেছে। আবার একই সাথে আমি ভেরি মাচ বিলো অ্যাভারেজ খাতাও পেয়েছি। তো সব কিছু মিলিয়ে আমার যেটা মনে হয়েছে যে এখন যেমন হচ্ছে, যেহেতু 9 এপ্রিল থেকে পরীক্ষা শুরু, এখন আর এক সপ্তাহ হাতে নেই। তো এই পরিস্থিতিতে অনেকের প্রিপারেশন হচ্ছে ক্যাডার হওয়ার মতো, আর অনেকের প্রিপারেশন হচ্ছে তার থেকে খানিকটা ল্যাকিংস আছে, তারা আরেকটু পলিশড ওয়েতে যদি প্রিপারেশন নেয় হয়ে যাবে তাদের ইনশাল্লাহ। যেমন আমি যদি সাবজেক্ট ধরে বলি, আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কপিটা অনেকগুলো দেখেছি, এবং আমার কাছে মনে হয়েছে কনসেপচুয়াল পার্টটায় বেশ কয়েকজনেরই কিছু ঘাটতি আছে। কনসেপচুয়াল পার্টটায় যেমন আমরা এক্সপেক্ট করি, বা আমি আমার পরীক্ষায় যেটা করেছি, প্রশ্নে যেই টার্মিনোলজিগুলো থাকে সেগুলো অবশ্যই ডিফাইন করতে হয়। আগে অবশ্যই ডিফাইন করে তারপর একটা বা দুটো প্রযোজ্য ক্ষেত্রে এক্সাম্পল দিতে হয়, দিয়ে তারপর হচ্ছে যে প্রশ্নটা করবে, যেমন বর্তমানে যে ওয়ার চলছে, ইরান ইউএসএ ওয়ার, এটার প্রভাব বিশ্ব অর্থনীতিতে কেমন পড়বে। তো তারপর আমি হচ্ছে এই ব্যাপারটা নিয়ে ব্যাখ্যা করব বা বিশ্লেষণ করব। তো ব্যাখ্যা বিশ্লেষণের আগে আমাকে কিছুটা ডিসকাশন করতে হবে 2-1 বাক্যে। ডেফিনেটলি। আর যদি প্রশ্নে কোনো টার্মিনোলজি থাকে, যেমন হচ্ছে স্ট্র্যাটেজিক অটোনমি, এরকম কোনো টার্মিনোলজি যদি থাকে, তাহলে অবশ্যই সেটা ডিফাইন করে 2-1 এক্সাম্পল দিয়ে তারপর এটা ব্যাখ্যা করতে হবে। তার মানে আমরা যদি একটু সামারাইজ করি ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে, স্ক্রিপ্টটা আমাকে বলে দিচ্ছে যে অ্যাসপিরেন্টটা আসলে ঠিক কত দূর যেতে পারবে এই সময়টায়, এবং দেয়ার আর কোয়েশ্চেন্স যেগুলো আসলে ইট ডিমান্ডস এ লং টাইম প্রিপারেশন। বিশেষ করে তুমি ইন্টারন্যাশনালের কথা বলছিলে, আছে ট্রান্সলেশনের মতো ইস্যু আছে, এসে রাইটিং এর মতো ইস্যুগুলো আছে। এর পাশাপাশি পুরো খাতায় সাজানো গোছানো একটা স্ক্রিপ্ট দেখার যে এক্সপেকটেশন আমাদের টিচারদের থাকে,
তো সেই এক্সপেকটেশনটা মিট করার জন্য আসলে মোটামুটি একটা ভালো সময়ের অ্যাডভান্সড প্রিপারেশনটা প্রয়োজন হয়। প্রয়োজন আছে। তো বর্তমান বাস্তবতায় আমরা দেখছি যে অনেকেই সেটা পেরেছে, অনেকেই সেটা পারেনি। তো এই প্রেক্ষাপটে রাইট গাইডেন্সের সুপারভিশনে থেকে ব্রেকে ব্রেকে কিছু এক্সামস দেয়া, শুধু প্রিলি না, যেহেতু আমার রিটার্নটা খুব কম সময়ের মধ্যে চলে আসছে, তো এই বাস্তবতায় তোমার কি মনে হয় আসলে কিভাবে চিন্তা করা উচিত এখন স্টুডেন্টদের? ভাইয়া আমার মনে হয় যে এই সময়টায় আপনি যে কথাটা বললেন রাইট গাইডেন্স, আমার কাছে মনে হয় এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি নিজে হচ্ছে যেহেতু চাকরি করে প্রিপারেশন নিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে আমার অ্যাকচুয়ালি এই অবস্থায় কী করা উচিত। আমার হাতে প্রতিদিন সময় আছে 4 ঘন্টা বা 5 ঘন্টা পড়ার মতো। ইনফ্যাক্ট যারা চাকরি করছে না তাদের ক্ষেত্রেও তাদের হাতে হয়তো সময় থাকে 12 থেকে 14 ঘন্টা পড়ার মতো। এখন এই সময়টায় আমি কি পড়বো? কারণ বিসিএস এর তো বিস্তর সিলেবাস, প্রিলি রিটেন মিলিয়ে আসলে মানে একটা ফিক্সড সিলেবাস দেয়া থাকলেও বেসিক্যালি এটার ভেতরেই হচ্ছে সুবিশাল সমুদ্রের মতো পড়াশোনার কন্টেন্ট। তো আমার কাছে মনে হয়েছে যে পড়াশোনার কন্টেন্ট, ম্যাটেরিয়ালস এবং এছাড়াও প্রিপারেশন রিলেটেড অন্যান্য সব ব্যাপারগুলো, সেগুলো সম্পর্কে রাইট গাইডেন্স অবশ্যই অনেক বেশি জরুরি। এবং সেটা 1 বছর আগে থেকেই কেন? কারণ ভাইয়া আমরা দেখছি যে প্রিলির পরে রিটেনের খুব বেশি একটা সময় পাওয়া যাচ্ছে না। আর ইনফ্যাক্ট ক্যাডার পাবো কি পাবো না, কোন ক্যাডার পাবো, এটা কিন্তু বেসিক্যালি নির্ভর করছে রিটেন পরীক্ষার উপর। এক্স্যাক্টলি। তো আমার কাছে মনে হচ্ছে যে প্রপার গাইডেন্সটা অনেক বেশি জরুরি দরকার আগে থেকে। এটা হচ্ছে আমি পরীক্ষার সার্কুলার দিয়ে দিবে তখন থেকে না, বরং আমি 1 বছর আগে থেকে চিন্তা করব। যেমন 51তম বিসিএস যারা অ্যাসপিরেন্ট আছে, যারা ভাবছে 51তম বিসিএসে তারা অ্যাপিয়ার করবে, তারা যেন এখন থেকেই মেন্টালি প্রিপারেশন নিয়ে কোনো একটা গাইডেন্সের সাথে যুক্ত হতে পারে এটা তাদের নিজেদের সার্কেল, হতে পারে এটা তাদের ইউনিভার্সিটি সিনিয়র যে কিনা ক্যাডার হয়েছেন অলরেডি, অথবা হতে পারে এটা কোনো কোচিং সেন্টার। তো এক্ষেত্রে আমি যেখান থেকে উপকার পেয়েছি আমি উত্তরণের কথাটা বলবো। এবং উত্তরণের এখন যে ব্যাচগুলো চলছে সেগুলো আমি নিজেও বেশ কিছু ক্লাস ক্লোজলি দেখার সুযোগ হয়েছে, যেহেতু এই টিমগুলোর সাথে আমিও ব্যাকগ্রাউন্ডে জড়িত আছি। তো আমার কাছে মনে হয়েছে যে উত্তরণের যে পায়োনিয়ার ব্যাচটা চলছে, এই ব্যাচের ওভারঅল কারিকুলামের ডিজাইনটা বা কোর্স ডিজাইনটা, এটা আমার কাছে মনে হয়েছে খুব বেশি সুইটেবল ফর হ্যাভিং এ ভেরি গুড প্রিপারেশন ফর দ্য আপকামিং বিসিএস কম্প্রিহেন্সিভ ওয়েতে। ইয়েস। তো প্রিলি দিয়ে আমি রিটেনের প্রিপারেশন নিব এবং সেটা আমি 2 মাসের মধ্যে ভালো একটা ক্যাডার হওয়ার মতো ভালো একটা প্রিপারেশন নিতে পারবো, এটা আই এম নট শিওর ইফ ইটস পসিবল অর নট। রাইটলি সেড। আমি যদি একটু এখানে অ্যাড করি তোমার সঙ্গে, সাধারণত উত্তরণে যেভাবে ক্লাসগুলো কন্ডাক্ট করা হয়, বিশেষ করে টপিক ধরে ধরে, আমি যখন সিম্পলি আমি যে কোনো টপিক, সেটা হতে পারে বাংলাদেশের প্রাচীন যুগ, যদি বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আমি বলি, তো সেই কন্টেন্টটা নিয়ে যখন আমি স্টাডি করছি, প্রিলি পয়েন্ট অফ ভিউ থেকে আমি হয়তো এমফাসাইজ করব জাস্ট কিছু তথ্যাদি, মুখস্থ ভিত্তিক কিছু তথ্যাদি, সেগুলোর উপর। আবার যখন আমি সেম কন্টেন্টটাকে রিটেনের ওয়েতে চিন্তা করব, তখন দেখা যাবে হয়তো আমি যে জনপদগুলো ছিল এবং একটা ম্যাপ চিন্তা করব, সেই জনপদগুলো কোথায় কোনটার অবস্থান ছিল, এবং কিছু সিম্পল এক্সপ্লেনেশনস। পাশাপাশি যদি এক্সট্রা বা অ্যাডেড, তুমি যে কন্টেন্ট নিয়ে কথা বলছিলে যে আমার কন্টেন্টের কোয়ালিটি ভালো হতে হবে, তো সেটার প্রেজেন্টেশনে গিয়ে আমি যদি রেফারেন্স বুকসের নাম মেনশন করে 2-1টা স্টেটমেন্ট লিখতে পারি, দ্যাট অ্যাডস ভ্যালু। এবং রিটেনের উপর বেসিস করে যেহেতু ক্যাডার হওয়াটা নির্ভর করছে, তো আসলে এই কম সময়ের মধ্যে আমি তথ্যটা জানা, এর ব্যাকগ্রাউন্ডের তথ্যটা একটু বুঝে ফেলা এবং সেটার প্রেজেন্টেশনটা নিয়ে কাজ করতে পারা, তিনটা যে একসঙ্গে পসিবল, সেটার একটা রিফ্লেকশন হয়তো আমাদের বর্তমানের যে পায়োনিয়ার ব্যাচের অ্যাসপিরেন্টরা বা আমাদের সঙ্গে যারা আছে তারা হয়তো বুঝতে পারছেন। তো রাইটলি সেড, আমি যদি তোমার কথাটা ধরে একটু প্রশ্ন করি যে ভালো কন্টেন্টের গুরুত্বটা, সিভিল সার্ভিসের রিটেন এক্সামে আমরা অনেক কন্টেন্ট দেখতে পাই, বাজারে অনেক বই পাওয়া যায়, অনেক ফিচার্স, ফেসবুকে অনেকে অনেক কিছু লেখে, সেখান থেকে দেখা যায় অনেক এক্সপিরিয়েন্স অনেক কিছু লিখে। তো এই বাস্তবতায় আমাদের হাতে তো আমরা মানে টনস অফ ডেটা, এত কিছুর মধ্যে রাইট কন্টেন্ট আসলে কিভাবে সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্ট হওয়ার পেছনে বা ক্যাডার হওয়ার পেছনে অবদান রাখতে পারে? হ্যাঁ ভাইয়া, ভালো কন্টেন্টের গুরুত্ব এটা আসলে আমার বলা লাগবে না, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা ওই যে বললাম যে পরীক্ষায় প্রতিটা মার্কের জন্য আমার কত মিনিট বা কত সেকেন্ড বরাদ্দ আছে, এটা কিন্তু আমার ক্ষেত্রে বা আমি সবসময় মাথায় রাখতাম। কারণ আমার চিন্তা থাকতো যে আমি ফুল মার্কস অ্যান্সার করেই আসবো, মাস্ট।
তো এর মধ্যে আমি হচ্ছে হাবিজাবি লিখে পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরিয়ে ফেললাম। এটা কিন্তু একজন ইভ্যালুয়েটর, একজন টিচার, উনি কিন্তু খাতা উল্টে প্রথম পৃষ্ঠা দেখলেই বুঝে যে এই খাতায় কি আসলে যা চাওয়া হয়েছে সেটা আছে কি নেই। তো আমি ইভ্যালুয়েট করতে গিয়ে দেখেছি অনেক খাতাতেই অপ্রয়োজনীয় তথ্য দিয়ে ভরপুর, আবার অনেক খাতাতে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দিয়ে প্রচুর লিখেছে এবং শেষে গিয়ে পুরো 100% মার্কস অ্যান্সার করতে পারেনি। তো অবশ্যই একজন ইভ্যালুয়েটর খাতায় টু দ্য পয়েন্ট উত্তর চান এবং এক্স্যাক্টলি যা জানতে চাওয়া হয়েছে সেই জিনিসটা শিক্ষার্থীর বা পার্টিসিপেন্টের এক্সামিনির মাথায় আছে কিনা, সে কি সেটা প্রপারলি আউটপুট দিতে পেরেছে কিনা, এই জিনিসটা জানতে চান। তো এখন যেহেতু ইন্টারনেটে তথ্যের আধিক্যের যুগ, এই সময়ে আমি কোন কন্টেন্টটা আসলে দিব বা প্রশ্ন অনুযায়ী কোন কন্টেন্টটা এখানে রিলেভেন্ট, এটা জানার জন্য এক সেট ভালো বইয়ের গুরুত্ব অপরিসীম। তো অবশ্যই কন্টেন্টের জন্য বই হচ্ছে সর্বপ্রথম উৎস। এবং অ্যাট দ্য সেম টাইম তোমার যখন হচ্ছে একটা কন্টেন্টে অনেক কোয়েরিজ থাকে একটা মানুষের, তুমি যদি ইন্টারন্যাশনাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলো, বাংলাদেশের ফরেন পলিসি নিয়ে, তো এখানে এমন অনেক সময় হয়েছে না নিশ্চয়ই, পড়াশোনা যখন তুমি করেছো, প্রস্তুতি নিয়েছো, ফরেন পলিসির একটা বাধা ধরা কন্টেন্ট তোমার কাছে আছে, বাট ইফ ইউ হ্যাড বিন আন্ডার দ্য সুপারভিশন অফ এ মেন্টর, তখন হয়তো সিনারিওটা একটু ডিফারেন্ট হওয়ার সুযোগ ছিল। ধরা যাক যদি ব্যাপারটা এমন হয় যিনি একজন অলরেডি ডিপ্লোম্যাট অথবা যিনি একজন অলরেডি একজন সিভিল সার্ভেন্ট, হি নোজ দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্যাট টপিক, তো তখন কিন্তু রিফ্লেকশনটা বা পয়েন্ট অফ ভিউটা ডিফারেন্ট হওয়ার সুযোগ থাকে। তো এখন আমরা কোশ্চেনের ধরন দেখছি ডিফারেন্ট, অনেক বেশি অ্যাপ্লাইড, বিশেষ করে ইন্টারন্যাশনালে বাংলাদেশ বিষয়ে ব্যবহৃত এরকমটাই হচ্ছে। তো সেই পার্সপেক্টিভটা বা পয়েন্ট অফ ভিউটা কিন্তু আমাদের কাজে আসতে পারে, তোমার কথা ধরেই বললাম। এবং ভালো মেন্টরশিপ নিয়ে যখন আমরা বলছি, তুমি নিশ্চয়ই অনেক ক্লাসও করেছো, রাইট? তো ক্লাসগুলো আসলে কিভাবে তোমাকে বেনিফিট করেছে যদি আমাদেরকে বলতে। আমি যখন ক্লাস করেছি 45তম BCS এ লিখিত ক্লাসগুলোতে, আমি ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে লাইভ ক্লাসটাই করতাম, আবার পরে রেকর্ডেড ভিডিওগুলোও দেখতাম। আমার কাছে মনে হয়েছে যে একজন শিক্ষক একটা সার্টেন টপিক স্টুডেন্টকে মানে স্টুডেন্ট বুঝে, মানে আমার মনে হয়েছে যে ক্লাসেই আমার পড়া হয়ে যেত, এই কারণে আমার অনেক সময় বেঁচে গেছে। এবং ক্লাসে আমার পড়া হয়ে যাওয়ার পরেও জাস্ট আই মেনশনড আর্লিয়ার যে আমি আউট অফ দ্য বক্স প্রিপারেশন নিতাম। তো আমি চেষ্টা করতাম যে অন্য আর কোনো পার্টিসিপেন্ট যেই তথ্যটা দিবে না কিন্তু রিলেভেন্ট, সেই তথ্যটা আমি আমার স্ক্রিপ্টে নিয়ে আসব। তখন আমার ওই তথ্যগুলো যেহেতু প্রচলিত বইগুলোতে ছিল না বা হচ্ছে খুব বেশি অ্যাভেলেবল না ইন্টারনেটে, তখন আমি মেন্টরদের কাছেই যেতাম। যেহেতু এখানকার মেন্টররা সবাই ক্যাডার সার্ভিসেই ছিলেন, তারা আমাকে একদম রিয়েল টাইম তথ্যটা দিতে পারতেন। এতে করে আমার যেটা হয়েছে, আমার স্ক্রিপ্ট ভর্তি ছিল অনেক বেশি রিলেভেন্ট ইউনিক তথ্যতে ভরপুর, এবং আমি অবশ্যই এটা থেকে অনেক বেশি বেনিফিটেড হয়েছি এবং এটার ফলাফল তো পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই প্রেক্ষাপটে আমরা এখনো পর্যন্ত যে বিষয়গুলো আসলে মানে আমাদের আলোচনায় চলে এসেছে, আমরা মোটামুটি এখন যদি একটু ডিপে যাই, যেমন ধরো পড়াশোনা আমি করলাম, নাও ইটস টাইম টু বি অ্যাসেসড, নিজেকে ইভ্যালুয়েটটাও তো আসলে করতে হবে, কারণ আমি ট্রেনিং নিলাম, সবকিছু করলাম, এখন আমাকে তো ফিল্ডে যেতে হবে আলটিমেটলি, যেখানে আমাকে এক্সামটা দিতে হবে। তো রাইট কোয়েশ্চেন্স দিয়ে নিজেকে ইভ্যালুয়েট করার যে গুরুত্বটা, মানে আমরা বলছি লিখিত আমরা একটা প্রস্তুতি নেব এবং সেখানে আমার প্রশ্নের উত্তরটাকে এমনভাবে গোছাবো যেন বর্তমান সময়ের প্রেক্ষাপটে প্রশ্নগুলোকে আমি অ্যাড্রেস করতে পারি, এবং সেই কোশ্চেনগুলোকেই রিহার্স করা, সেই ধরনের কোশ্চেন দিয়ে নিজেকে যাচাই করা, এটা তোমার কাছে কি মনে হয় কতটুকু গুরুত্বপূর্ণ? ভাইয়া খুব ভালো একটা প্রশ্ন করেছেন, ইভ্যালুয়েট করার গুরুত্ব। আমার কাছে মানে দ্য আর্ট অফ ওয়ার বইটাতে সানজু বলেছেন যে তুমি যদি কোনো যুদ্ধে জিততে চাও, তুমি তোমার বিপক্ষের স্ট্রং জোন এবং উইক পয়েন্ট সব কিছু সম্পর্কে তোমার আইডিয়া থাকা লাগবে। তো BCS পরীক্ষাটা একটা যুদ্ধের মতোই, এবং আমার বিপক্ষ হচ্ছে আমার BPSC, নট এক্স্যাক্টলি আমার কোয়েশ্চেন পেপারটা, এক্স্যাক্টলি দে আর ফর্মুলেটিং দ্য কোয়েশ্চেন। BPSC এখন আমার অবশ্যই জানতে হবে যে আমার প্রশ্নের বা আমার সাবজেক্টগুলো, যেই সাবজেক্টগুলোর উপর পরীক্ষা হবে, ওই সাবজেক্টগুলোর কোন সাবজেক্টে আমি সবচেয়ে বেশি পারদর্শী বা কোন টপিকটায় আমি বেশি পারদর্শী এবং কোন টপিকটা আমি পারি না। তো এইটা আমি জানার জন্য সবচেয়ে বড় উপায়টা হচ্ছে ইভ্যালুয়েট করা,
নিজেকে ইভ্যালুয়েট করা এবং কন্টিনিউয়াসলি পরীক্ষার দেওয়ার মধ্যে থাকা এবং সেই পরীক্ষাগুলোর রেজাল্ট অনুযায়ী আমার যেই জায়গাগুলো হচ্ছে উইক জোনে আছি আমি সেই জায়গাগুলোকে ধীরে ধীরে একটু ডেভেলপ করার চেষ্টা করা, ইমপ্রুভ করার চেষ্টা করা। তো সেক্ষেত্রে হচ্ছে উত্তরণের মানে এখন যে ব্যাচ চলছে আমাদের পায়োনিয়ার ব্যাচ, সেখানে প্রিলি পরীক্ষাগুলো হচ্ছে, পরে রিটেন এক্সামগুলো হবে, যেটা আমি পাক্ষিক পরীক্ষার মধ্যে তোমার রিটেনের কিছু এক্সামগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে নিজেকে ইভ্যালুয়েট করার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এবং সে অনুযায়ী নিজেকে আরও ভালোভাবে বিল্ড আপ করা, নিজের প্রতিনিয়ত নিজের ইমপ্রুভমেন্ট আনার সুযোগ থাকে। এক্স্যাক্টলি। এবং আমি কোন সাবজেক্টটাতে এখন একটু কম ফোকাস করলেও চলবে, কোন সাবজেক্টে আমার একটু কম মার্ক আসছে সেটার দিকে বেশি ফোকাস করা দরকার, বা কোন সাবজেক্টের এক্স্যাক্টলি কোন টপিকটায়, যেমন হতে পারে এই যে আমি আপনাকে একটু আগে বললাম ভাইয়া, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কনসেপচুয়াল ইস্যু অনেকেরই অনেক সমস্যা আছে। তো কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেওয়া, বা এখন কোন কনসেপ্টগুলো আসার মতো রিলেভেন্ট পরীক্ষায়, সেই জিনিসটাও জানার জন্য নিজেকে ইভ্যালুয়েট করা অনেক বেশি জরুরি। এবং এখানে যদি তোমাকে একটু ইন্টারাপ্ট করি, আমরা অ্যাসপিরেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট। কিন্তু যারা দ্য পিপল হু হ্যাভ অলরেডি ক্র্যাকড দ্য সার্ভিস, তাদের কাছে এবং মেন্টরদের কাছে একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ আছে। তো এই জন্য টপিকের গুরুত্বটা বোঝার জন্যও কিন্তু আসলে মেন্টরশিপের সুপারভিশনে থাকাটা প্রয়োজন। আই এগ্রি উইথ ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আমার আপনার প্রতি একটা প্রশ্ন আছে। আপনি তো উত্তরের 51তম বিসিএস এর পায়োনিয়ার ব্যাচটায় ক্লাস নিচ্ছেন, তো আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই ভাইয়া। নাইসলি আস্কড। আসলে এই প্রশ্নটা যখন আমরা পায়োনিয়ার শুরু করি, শুরুর দিকে আসলে অনেক কনফিউশন ছিল যে আমরা ট্রেডিশনালি প্রিলি রিটেন আলাদা আলাদা পড়ে অভ্যস্ত। আমরা বারবার আমাদের অ্যাসপিরেন্টদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আসলে এখন সময় কম, এই সময়ে বেস্ট এবং স্মার্টেস্ট প্রিপারেশন স্টাইল ও স্ট্র্যাটেজিটা হবে দুটোকে কম্বাইন করে পড়া। তো ক্লাসের এক্সিকিউশন নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশনস ছিল, বাট আমরা যখন স্লাইডগুলো খুব থরোলি প্রিপেয়ার করা হলো, যে এখানে একই স্লাইডে আমি কনসেপ্টের যে তথ্যগুলো আছে সেটা পাচ্ছি, পাশাপাশি যখন আমি রিটেন পয়েন্ট অফ ভিউ থেকে সেই থিওরিটা বা সেই আইডিয়াটার ব্যাখ্যাটা, রেফারেন্স বুকস রিলেটেড তথ্যগুলো, পাশাপাশি আমরা সেটা প্রেজেন্টেশন খাতায় কীভাবে করব, এই প্রতিটা জিনিস নিয়ে যখন আমরা ক্লাসে কথা বলি, তখন ফিল হয় যে স্টুডেন্টস আর মাচ মোর স্যাটিসফাইড। তারা আসলে কন্টেন্টটা যতটা না শুধুমাত্র আগে প্রিলিতে মনে হতো যে কন্টেন্টটা ঝাপসা ঝাপসা শুধু বুঝছে, মানে তথ্যটা জানছে, বাট পেছনের যে ব্যাখ্যাটা সেটা না জানার ফলশ্রুতিতে তার মধ্যে একটা কিউরিওসিটি থেকে যেত, অবদমিত থেকে যেত। তো এখন কিন্তু তার মধ্যে সেটা আর থাকছে না। সো ডেফিনেটলি ক্লাস নেয়ার পয়েন্ট অফ ভিউ থেকে এখন আমাদের জন্য আমরাও অনেক বেশি স্যাটিসফাইড, এবং স্টুডেন্টদের কোয়েরিগুলো যেগুলো থাকে, যেহেতু কম্বাইন্ড হওয়াতে আমাদেরও সেই স্কোপটা থাকে যে শুধু তথ্যটা না পড়িয়ে তথ্যটাও একটু বোঝানোর চেষ্টা করার যে ব্যাপারটা। ভাইয়া, আমি আপনার সাথে, আপনি যখন বললেন, রিলেট করতে পারছিলাম স্টুডেন্ট হিসেবে। আসলেই তো প্রিলির প্রিপারেশন আমরা যখন নিয়েছি, আমাদের সব টপিক সম্পর্কে একটা সুপারফিশিয়াল আইডিয়া থাকে। আমরা জাস্ট যেই তথ্যটা প্রিলিতে আসবে সেটা মুখস্থ করে যেতাম, কিন্তু রিটেনের যখন প্রিপারেশন নিয়েছি তখন কিন্তু এভাবে প্রিপারেশন নেওয়া যায় না, যেহেতু আমাকে বিস্তারিত লিখতে হয় প্রতিটা প্রশ্নের উত্তর। তো সেক্ষেত্রে আমার প্রত্যেকটা টপিক সম্পর্কে আসলেই খুব ইন ডেপথ নলেজ রাখা লাগছে রিটেনের জন্য। ডেফিনেটলি। তো এখন আমরা তো এতক্ষণ পায়োনিয়ার ব্যাচ নিয়ে কথা বললাম, সো এখন যেহেতু হচ্ছে পায়োনিয়ার ব্যাচটা মোটামুটি বেশ একটা ভালো স্টেপ এগিয়েছে, সো যারা হচ্ছে নেক্সট বিসিএস গুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ইউনিভার্সিটিতে বিভিন্ন ইয়ারে আছেন, হয়তো থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে আছেন, তো তাদের প্রস্তুতির জন্য এখন আসলে বেস্ট টাইম। তো তোমার মনেও নিশ্চয়ই কোয়েরি আসতে পারে যে আসলে এখন যারা প্রস্তুতি নিতে যাচ্ছে তাদের জন্য করণীয় কি। তো আমি তোমাকে শেয়ার করতে চাই যে উত্তরণ শীঘ্রই প্রগ্রেসিভ ব্যাচ নামে একটা ব্যাচ লঞ্চ করতে যাচ্ছে। সেটাও পায়োনিয়ার ব্যাচের মতোই প্রিলি লিখিত কম্বাইন্ড প্রিপারেশনের জন্য একটা ব্যাচ হতে যাচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি আমরা যেহেতু অলরেডি একটা ব্যাচ লঞ্চ করেছি, অ্যান্ড নাও উই আর মোর এক্সপিরিয়েন্সড, এবং আমরা স্টুডেন্টদের ডিমান্ডগুলো আরও বেশি বুঝতে পেরেছি। সো ডেফিনেটলি পায়োনিয়ারের মতো ইভেন আরও ভালো কীভাবে দেওয়া যায় সেরকম প্রস্তুতি নিয়ে প্রগ্রেসিভ ব্যাচটা কিন্তু আসতে যাচ্ছে। আচ্ছা, সো এরই মাঝে আসলে বলে রাখি যে আমাদের অ্যাসপিরেন্ট যারা আছেন, যারা ভাবছেন সিভিল সার্ভিসের প্রস্তুতি গ্রহণ করবেন, আপনাদের জন্য বলবো যে এখনই বেস্ট টাইম আসলে নিজেকে প্রিপেয়ার করার। কারণ কম সময়ে ভালো প্রস্তুতি নিয়ে আপনি হয়তো প্রিলি ক্র্যাক করতে পারবেন, বাট রিটেনে গিয়ে আপনি হয়তো থমকে যেতে হবে, অথবা ভাইভাতে গিয়ে আপনাকে হচ্ছে কম মার্ক পেয়ে বিদায় নিতে হবে। সো ইটস দ্য বেস্ট টাইম।
তো আমাদেরকে আসলে প্রস্তুতিটা গুছিয়ে নিতে হবে, কম্বাইন্ড গুছিয়ে ওয়েতে নিতে হবে। অবশ্যই। আর ভাইয়া, প্রোগ্রেসিভ ব্যাচ সম্পর্কে তো শুনলাম, এটাতে প্রিলি এবং রিটেন প্রস্তুতি একসাথে হবে। কিন্তু কেউ যদি শুধু রিটেনের প্রস্তুতি নিতে চায়, 51তম প্রিলি সামনে হবে ইনশাআল্লাহ, প্রিলির রেজাল্ট দেওয়ার পর কারো যদি মনে হয় আমি শুধু, সরি 51 না, 51র প্রিলিটা হবে আগামী বছর ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে কারো যদি মনে হয় যে না আমি শুধু রিটেন প্রস্তুতি নিতে চাই বা রিটেন প্রস্তুতিটা একটু এগিয়ে রাখতে চাই, তাদের জন্য উত্তরণের কি আছে? ডেফিনেটলি এখানে যদি একটু প্রেক্ষাপটে বলি যে অনেকেই আছেন যারা যারা তাদের প্রস্তুতিটা একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছেন অলরেডি, দে হ্যাভ নো প্রবলেম অ্যাবাউট প্রিলিমস, তারা শুধু রিটেন নিয়ে প্রস্তুতি নিতে চায় অ্যাডভান্স লেভেলে, তাদের জন্য উত্তরণ একটা ব্যাচ নিয়ে আসতে যাচ্ছে শীঘ্রই। এবং ইন্টারেস্টিংলি যেহেতু সিভিল সার্ভিসের ট্র্যাকে আছে, তার মানে তাকে তো প্রিলিতে বসতে হবে ইনফ্যাক্ট। তো এই রিটেনের প্রস্তুতির মাঝে মাঝেও কিছু এক্সামস যেন প্রিলির জন্য থাকে, সেরকম একটা প্ল্যান করে উত্তরণ শীঘ্রই একটা রিটেন ব্যাচও আসলে লঞ্চ করতে যাচ্ছে। সো ডেফিনেটলি এটা তাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়ারি হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। তো লিখিত ব্যাচের মধ্যে কি প্রিলির কোনো পরীক্ষা দেওয়ার উপায় আছে? দ্যাটস হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট, যে তারা রিটেন ব্যাচে থাকবে, বাট মাঝে মাঝে কিছু প্রিলির কোশ্চেন, মানে প্রিলির এক্সামসও থাকবে, যেন তাদের প্রিলির পড়াটাও প্র্যাকটিসের উপর থাকে। এক্স্যাক্টলি। কারণ হচ্ছে আমরা যারা একটু আগের বিসিএস এর 43rd এর, আমরা দেখেছি যে একটা বিসিএস শেষ করতে লম্বা সময় লেগে যেত, 4 বছর লেগে যেত। সো আই ডিডন্ট নো যে আমি এটাতে রেকমেন্ডেড হব কি হব না, পরের বিসিএস এর প্রিলিতে বসতে হবে কি হবে না। সো লেটস বেটার বি সেফ, এই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে এই থিওরিটাকে বিশ্বাস করি এক্সামস গুলো রাখা, এইভাবে প্ল্যানটা করা। আবার অনেকের এটাও হয় ভাইয়া যে প্রথম বিসিএস এ বা প্রথম অ্যাপ্রোচে কাঙ্ক্ষিত ক্যাডারটা আসছে না, তো সেক্ষেত্রে হচ্ছে সে আরো কিছু বিসিএস দিতে পারে তার কাঙ্ক্ষিত ক্যাডারটা পাওয়ার জন্য, তার স্বপ্নটা পূরণ করার জন্য। ডেফিনেটলি, ইয়েস। এবারে আমার প্রশ্ন, সিভিল সার্ভিসের প্রস্তুতির জন্য অনেকেই আছে যারা সেলফ মোটিভেটেড, তারা নিজেদের টাইম, এনার্জি, রিসোর্সেস সব কিছু নিজেই অর্গানাইজ করে সেটাকে এক্সিকিউট করতে পারে। বাট দেয়ার আর পিপল যারা আসলে ওই কাজটা করতে অভ্যস্ত না, তাদেরকে একটা রুটিনের মধ্যে ঢুকিয়ে দিতে হয়। তাকে ডেকে ডেকে বলতে হবে যে তুমি এখন ক্লাসের সময় ক্লাস করতে হবে, কালকে এক্সাম দিতে হবে, 14 দিন পর 15 দিনের মাথায় রিটেন বেসড একটা এক্সাম এভাবে দিতে হবে। তো এই যে রুটিন সুপারভিশনে থাকার যে ব্যাপারটা, তোমার কি মনে হয়? তোমার নিশ্চয়ই অনেক ফ্রেন্ডস আছে যারা এরকম ছিল। ভাইয়া এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ এই বয়সে এসে পড়াশোনা জিনিসটা যথেষ্ট ফ্রাস্ট্রেটিং, এবং চাকরি পাবো কি পাবো না এই দ্বিধাদ্বন্দ্বে থাকাটাও অনেক বেশি হতাশার একটা ব্যাপার, মাথায় অনেক বেশি চাপ তৈরি করে। তো সারাদিন বসে বসে পড়া, তারপর আবার এইসব ব্যাপার নিয়ে টেনশন করা, এই জিনিসগুলো হতে হতে দেখা যায় যে মানে একটা রুটিনের মধ্যে না থাকলে অনেকখানি সময় এসব ওভার থিঙ্কিংয়েই ব্যয় হয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছে যে সেলফ মোটিভেটেড মানুষের সংখ্যা খুব কম বিসিএস এর এই জার্নিটায়। সেলফ মোটিভেটেড মানুষের সংখ্যা আসলে নগণ্য বলা যায়। তো মোটিভেশনটা ধরে রাখার জন্য বা রুটিনের মধ্যে থাকার জন্য আমার কাছে মনে হয়েছে যে একটা সুপারভিশনের আন্ডারে না থাকার বিকল্প নেই। একটা সুপারভিশনের আন্ডারে থাকলে প্রতিদিন বোঝা যায় যে আমি আসলে কোন জায়গাটায় আছি, বা একটা কম্পিটিটিভ পরিবেশের মধ্যে থাকা যায়। আমি যখন দেখব আমার সাথে আরও 2000 জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে প্রতিদিন, বা 2000 জন স্টুডেন্ট আমার সাথে ক্লাস করছে, তখন আমার নিজেরও ইচ্ছে হবে আমি আরেকটু পড়ি, আরে আমি শুয়ে শুয়ে কেন সময় নষ্ট করছি, আমি পড়ছি না কেন। আমার কাছে তখন সবসময় মনে হবে যে আমি নিজেকে পড়াশোনার মধ্যে ইন্ডালজ করে রাখি। এক্স্যাক্টলি। তো এটাই আর কি ভাইয়া আমার কাছে মনে হয়। একই সঙ্গে আসলে অনলাইন হওয়াতে যে সুবিধাটা, কারণ তুমি যেমন হচ্ছে সার্ভিসে এখন আছো, এমন অনেকেই থাকে যারা সিভিল সার্ভিসের প্রস্তুতিটা নেয় হচ্ছে নিজের একটা সার্ভিসের থেকে, হয়তো তিনি ব্যাংকে আছেন অথবা গভর্নমেন্ট অন্য কোনো জবে আছেন, তার পক্ষে গিয়ে ক্লাস করা কোনো একটা জায়গায় গিয়ে সেটা আসলে ফিজিবল হয় না, টাইম ওয়েস্ট হয় অনেক ক্ষেত্রে। তো আমার মনে হয় যে অনলাইন হওয়াতে এই সুবিধাটাও কিন্তু অনেকে নিতে পারবে। মানে সুপারভিশনও থাকা গেলো এবং সেটা অনলাইনে হলো, আমি আমার সুবিধা মতো ক্লাসটা রিভিজিটও করতে পারলাম, এক্সামটা সুবিধা মতো দিতে পারলাম। তো আজকে মোটামুটি আমরা অনেক বিষয় নিয়ে কথা বলে ফেললাম। আই গ্যাস আমাদের প্রার্থী যারা আছেন, আপনাদের অনেকগুলো কোয়েরি এখান থেকে আসলে আপনারা স্যাটিসফাই করতে পেরেছেন। একই সঙ্গে আমরা যদি পুরো জিনিসটাকে একটু র্যাপ আপ করি আজকে এখানে, আমরা একদম প্রিলি থেকে শুরু করে রিটেন, ভাইভা এবং এর মাঝখানে আমাদের প্রিপারেশনের যে বিভিন্ন ধাপগুলো আছে সেই সবগুলো নিয়ে কথা বললাম। তো বর্তমান বাস্তবতায় আমরা সামারাইজ করলে এটাই দাঁড়ায় যে আসলে প্রস্তুতিটা নিতে হবে কম্বাইন্ড ওয়েতে, এবং নিয়মিত আমাদেরকে এক্সারসাইজ করতে হবে, সেটা আমাদের প্রিলির জন্য, রিটেনের জন্য, এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করলে আমরা আসলে এক্সিকিউশনটা যেটা ভাইভাতে গিয়ে কিভাবে করতে হয়
সেটাও দেখতে পাবো। সেটাও দেখতে পাবো এবং নিজেকে ইভ্যালুয়েট করার ব্যাপারটা, এক্স্যাক্টলি, নিজেকে সেই evaluate অনুযায়ী করতে পারছি। পরবর্তী ধাপের প্রিপারেশন নেওয়াটা। ডেফিনেটলি। সো আমরা মনে হয় আমাদের সেশনটা আজকের মতো এখানে শেষ করতে পারি। শেষ করার আগে আসলে তোমার কাছ থেকে আমাদের প্রার্থীদের জন্য তোমার যদি কোনো মেসেজ থাকে হুম। সেটা আমরা শুনতে চাই। যারা স্বপ্ন দেখেছেন বিসিএস ক্যাডার হবেন, তাদের বলে রাখি যে অনেক কষ্টের একটা জার্নি শুরু করতে যাচ্ছেন। এই জার্নিটা যেমন কষ্টের, এটার ফলাফলটা ততই মিষ্টি। মনে রাখবেন যে এই জিনিসটা অনেক বেশি হার্ড অ্যান্ড ডিফিকাল্ট টু রিচ, সেই জিনিসটার ফলাফলটাও তত বেশি আনন্দদায়ক। তো কষ্টের এই জার্নিটা অনেক এনথুজিয়াজমের সাথে পার করে ফেলুন। ভালো একটা সুপারভিশনের আন্ডারে থেকে জার্নিটা কমপ্লিট করুন এবং আপনার কোথায় কোন জায়গাগুলোতে ল্যাকিংস আছে এই জিনিসগুলো আইডেন্টিফাই করে ভালোভাবে একদম শক্তিশালী ওয়েতে, শক্তিশালী উপায় হচ্ছে এটার মধ্য দিয়ে এগিয়ে যান এবং আলটিমেটলি বিজয়ী হয়ে আসুন, এটাই কামনা করি। এবং আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। ভালোভাবে প্রিপারেশন নেবেন। আশা করি আপনাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি যোগ্যরাই ভবিষ্যতে আমরা তাদেরকেই ক্যাডার সার্ভিসে সহকর্মী হিসেবে ইনশাল্লাহ পাবো। থ্যাংক ইউ সো মাচ নাদিয়া। তোমার স্টেটমেন্ট ধরে আমিও একটু সামারাইজ করে শেষ করে ফেলি আজকের সেশনটা এখানে। আমরা এই পর্যায়ে আমার মনে পড়ছে আমার উত্তরণের দুই সতীর্থ গোলাম সামদানি এবং শাহিনুল ইসলাম শাওন, ওদের দুজনের এবং আমারও একটা প্রিয় কোট আছে, সেটা হচ্ছে দ্য মোর ইউ সোয়েট ইন ট্রেনিং দ্য লেস ইউ ব্লিড ইন দ্য ব্যাটল ফিল্ড। ইয়েস। তো আসলে ট্রেনিংয়ের এই ফেজে আপনাকে অনেক বেশি সোয়েট করতে হবে। সো সেই হার্ড ওয়ার্কটা আপনারা করতে থাকুন এবং ট্রাই টু টেক দ্য রাইট ডিসিশন, এবং এর মধ্যে আসলে আপনার জার্নিটার একটা স্টেপ আপনি এগিয়ে যেতে পারবেন। সো আজকের মতো এখানেই আমরা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।